4 তারিখে 4 মে ফল প্রকাশের পর থেকে তোলামূল চোরামূল বা অন্য কোনো দল থেকে সৎ হোক অসৎ হোক ভালো হোক খারাপ হোক লম্বা হোক বেটে হোক কালো হোক ফর্সা হোক মানে বিভিন্ন লোকের একটা চাহিদা ছিল বিজেপিতে যোগ দেওয়ার। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে ওই যে বিকেল 4টের পরে মানে তোলামূল বা চোরামূল বা দুর্নীতিগ্রস্ত ধর্ষক চোর ডাকাত যারা ওই বিকেল 4টের পরে যারা বিজেপির পতাকা হাতে নিয়েছে তাদেরকে গ্রহণ করা হবে না এবং আপাতত কয়েক মাস বিজেপিতে যোগদান পর্ব বন্ধ থাকবে। আজকে 9 তারিখে 9 জুলাইতে দরজাটা খুলে দেওয়া হলো। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, বারুইপুর কাণ্ডে মানে হিংসা ছড়ানোর অভিযোগে বিভিন্ন রকমের অভিযোগ ছিল, সেই অভিযোগে আরও 12 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এখনো পর্যন্ত গ্রেপ্তারির সংখ্যা দাঁড়িয়েছে 30। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় বিভিন্ন যে হাসপাতালগুলো রয়েছে সেখানে দালাল চক্র নির্মূল করার জন্য একদম সল্টলেকে যেখানে স্বাস্থ্য ভবন সেখান থেকে গোটা রাজ্যে মনিটরিংয়ের একটা ব্যবস্থা তিনি নিজে দেখভাল করেছেন। তিনি ঘোষণা করেছেন নিউ টাউনে একটা বড় হাসপাতাল তৈরি করবে আদানি গোষ্ঠী, প্রায় 2000 আসন থাকবে। এই সব খবর হয়েছে। নবান্নে গিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেখা করেছেন, মানে চিত্রতারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। এছাড়াও তৃণমূলের ইউসুফ পাঠান শতাব্দী রায়ও দেখা করেছেন। এসব খবর হয়েছে, কিন্তু সবচেয়ে বড় খবর হয়ে গিয়েছে বিজেপির অন্দরে, রাজ্য বিজেপির অন্দরে বড় খবর হয়েছে। কেন বলছি, আপনারা জানেন যে 4 তারিখে 4 মে ফল প্রকাশের পর থেকে তোলামূল চোরামূল বা অন্য কোনো দল থেকে সৎ হোক অসৎ হোক ভালো হোক খারাপ হোক লম্বা হোক বেটে হোক কালো হোক ফর্সা হোক মানে বিভিন্ন লোকের একটা চাহিদা ছিল বিজেপিতে যোগ দেওয়ার। অনেকে ভালোবেসে আগে থেকেই অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছিলেন, অনেকে বিজেপির আদর্শকে বিশ্বাস করে সেখানে গভীর আস্থা রেখে বিজেপিতে আসতে চেয়েছিলেন, আবার অনেকে শুধুমাত্র ধান্দাবাজির জন্য বিজেপি করতে চেয়েছিলেন। তো রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে ওই যে বিকেল 4টের পরে মানে তোলামূল বা চোরামূল বা দুর্নীতিগ্রস্ত ধর্ষক চোর ডাকাত যারা ওই বিকেল 4টের পরে যারা বিজেপির পতাকা হাতে নিয়েছে তাদেরকে গ্রহণ করা হবে না এবং আপাতত কয়েক মাস বিজেপিতে যোগদান পর্ব বন্ধ থাকবে। সেই মতো প্রায় 2 মাস বন্ধ ছিল দরজা। আজকে 9 তারিখে 9 জুলাইতে দরজাটা খুলে দেওয়া হলো। রাজ্য বিজেপির সভাপতি তিনি দরজাটা খুলে দিলেন। অবশ্যই সাংগঠনিকভাবে তিনি নিশ্চয়ই নির্দেশ পেয়েছেন সবার সঙ্গে আলোচনা করে, এবং অবশ্যই অমিত শাহ এবং নরেন্দ্র মোদী দুজনের যে নির্দেশ বা পরামর্শ সেটা গ্রহণ করে। দেখুন, গত সপ্তাহে অমিত শাহ এসেছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি গিয়েছিলেন প্রসেনজিতের বাড়িতে, সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন, অন্যান্য নেতারাও ছিলেন। তো সেই প্রসেনজিৎ যাচ্ছেন নবান্নে, তিনি কি বিজেপির টিকিট পাবেন? এবং আজকে প্রকাশ চিক বড়াইক আলিপুরদুয়ারে, সুস্মিতা দেব আসামের এবং সুখেন্দু শেখর রায় কলকাতার, 3 জনেই কিন্তু তৃণমূলের সাংসদ ছিলেন এবং গত মাসের প্রথম সপ্তাহে তারা ইস্তফা দিয়ে দিয়েছিলেন। মানে যারা অনেকে আছেন যারা তৃণমূলের মধ্যে থেকে তৃণমূলের এই পরাজয়ের পরে একদম ডেভাস্টেটিং ল্যান্ডস্লাইড পরাজয়ের পরে অনেকে অন্য দলে চলে গিয়েছেন, অনেকে আবার বিদ্রোহী তকমা নিয়ে খালপাড় থেকে বেরিয়ে এসে নতুন একটা গোষ্ঠী তৈরি করেছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই 3 জন মানুষকে এই কারণে আমরা বাহবা দেব, সাবাসী দেব যে তাদের সাহস হয়েছে যে তারা তোলামূলটা ছেড়ে দিয়েছিলেন গত জুন মাসে। দেখুন, সুখেন্দু শেখর রায় 8 জুনে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন, সুস্মিতা দেব তার 2 দিন পরে 10 তারিখে, 10ই জুন প্রকাশ চিক বড়াইক তার পরের দিন 11 তারিখে 11ই জুন। 3 জনেই কিন্তু তৃণমূলের যে দুর্নীতি সেগুলো নিয়ে তারা আগেই সরব হয়েছিলেন। মূলত সুখেন্দু শেখর রায়কে আমরা দেখেছি যে প্রায় 2 বছর ধরে তৃণমূলের বিভিন্ন নীতি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। যখন অভয়াকাণ্ড হয়েছিল তখন তিনি প্রকাশ্যে সরব হয়েছিলেন, শুধু তাই নয়, অভয়ার জন্য তাকে দেখা গিয়েছে যে শোক মিছিলে তিনি হাঁটছেন, তিনি বাড়িতে মোমবাতি প্রজ্বলন করছেন এবং সেই কারণে আপনারা জানেন যে লালবাজার থেকে তাকে তলব পর্যন্ত করা হয়েছিল। তিনি সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন বলে ভাবতে পারেন। তার দলেরই একজন বর্ষিয়ান, তাঁদের দলেরই বর্ষিয়ান একজন সাংসদ সুখেন্দু শেখর রায়, যিনি কংগ্রেসের নেতা ছিলেন এবং যার বংশ পরিচয় একসময় তিনি স্বাধীনতা সংগ্রামীর পরিবার, এবং এই যে যারা যারা আজকে বিজেপিতে যোগ দিল, 3 জন মূলত বিজেপিতে যোগ দিয়েছেন, সুস্মিতা দেব, প্রকাশ চিক বড়াইক এবং সুখেন্দু শেখর রায়। এইবারে প্রশ্নটা আসছে যে 3 জনই কি টিকিট পাবেন? আবার বলবেন যে টিকিটটা আবার কোত্থেকে এলো? এই তো ভোট হলো মাত্র 2 মাস আগে, মাত্র ফল প্রকাশ হলো। হ্যাঁ, সেটা বিধানসভা ভোটের ফল প্রকাশ হয়েছে, কিন্তু এই যে 3 জন মানে সুস্মিতা দেবী, সুখেন্দুবাবু, প্রকাশবাবু 3 জনে যখন বেরিয়ে এলেন,
তিনটে রাজ্যসভার যে সিট ফাঁকা হয়ে গেল, সেখানে উপনির্বাচন হবে। আগামী 24 তারিখে ভোট হওয়ার কথা এবং 8 তারিখ থেকে 14 তারিখে নমিনেশন পেশ করার কথা, অর্থাৎ আগামী মঙ্গলবার কিন্তু মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এবার এখানে ভোটাভুটিটা কি হয়, এখানে কিন্তু আমরা বা আপনারা ভোট দিতে পারি না। এখানে ভোট দিতে পারেন, মানে রাজ্যসভার ভোটের নিয়ম হচ্ছে সংশ্লিষ্ট রাজ্যের যারা বিধায়ক তারা ভোট দিয়ে এই প্রার্থীকে নির্বাচিত করেন এবং তিনি রাজ্যসভার সদস্য হন। যদিও রাজ্যসভার যিনি সাংসদ হন তিনি কিন্তু কোনো প্রতীক থাকে না, মানে এটা যেমন এই যে তোলামূলের প্রতীক থাকে, বিজেপির প্রতীক থাকে বা বিভিন্ন দলের প্রতীক থাকে, দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন দল তাঁদেরই প্রার্থী দেয়। যেমন করে ওই যে কয়েক মাস আগে আপনাদের মনে থাকবে রাজীব কুমার বা আরও বেশ কয়েকজনকে, কোয়েল মল্লিক, আরও কয়েকজনকে পাঠালো না, বাবুল সুপ্রিয়, মেনকা গুরুস্বামী, তাদেরকে পাঠানো হলো। তো এইভাবেই মানে রাজ্যসভায় পাঠাতে গেলে যে কোনো রাজনৈতিক দলে তাদের এখানে বেসটা থাকা খুব দরকার। এ পর্যন্ত আপনারা জানেন শ্রমিক ভট্টাচার্য এবং রাহুল সিনহা এই দুজন মাত্র রাজ্যসভার সাংসদ রয়েছেন পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গ বিজেপি থেকে। তো এবারে যে তিনটে পদ আবার খালি হয়ে গেল, এই তিনটে পদও কিন্তু বিজেপিই পাবে, মানে একদম চোখ কান বন্ধ করে। অন্য দল যদি কোনো প্রার্থী দেয় মানে সেটা হাস্যকর, তার জয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই মুহূর্তে রাজ্য বিধানসভায় কতজন বিধায়ক রয়েছেন? 292 জন, মানে শুভেন্দুবাবু দুটোতে দাঁড়িয়েছিলেন আর হুমায়ুন কবির একটা একটা জায়গা থেকে তারা পদত্যাগ করেছেন, অর্থাৎ 292 জন সাংসদ হয়েছেন। এবং হিসেব করে যা দেখা যাচ্ছে যে যতজন বিধায়ককে লাগবে, প্রায় 117 সম্ভবত এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা না থাকলে কোনো প্রার্থী তার জয় সম্ভব নয়। সেটা কিন্তু তোলামূল, সিপিআইএম, কংগ্রেস, চোরামূল, চরকুমূল, তারপরে যে মূলই বলুন, ঋতমূল, যে কোনো মূল এখন হয়েছে। তো মোট তো জিতেছিল তৃণমূল কংগ্রেস 80টা আসনে। যদি একও থাকতো, মানে যদি না ভাঙতো, তর্কের খাতিরে ধরে নিলাম না ভাঙতো, তাহলে 80 আর আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস মিলিয়ে কটা হতো? 84টা। 84টা যদি 84 জন বিধায়কও কাউকে সমর্থন করতেন, তাহলেও কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রার্থীই হচ্ছে সাংসদ হয়ে যেতেন। এই কারণে তিনজন সাংসদ হবেন নতুন সাংসদ, সেই তিনজন সাংসদই বিজেপির মনোনীত হবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এইবারে কারা টিকিট পাবেন কারা পাবেন না, এইটা বরং জল্পনায় থাকা ভালো, কল্পনায় থাকা ভালো এবং আলোচনায় থাকা ভালো। দেখুন, আমাদের যা মনে হচ্ছে যে এই যে তিনজন আজকে বিজেপিতে জয়েন করলেন, প্রকাশ চিক বড়াইক, সুস্মিতা দেব এবং সুখেন্দু শেখর রায়, এর পাশাপাশি আপনারা দেখছেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনি অত্যন্ত মানে বিদগ্ধ একজন মানুষ এবং 3-4টে প্রজন্ম ধরে তাকে নায়ক হিসেবে চেনেন না পশ্চিমবঙ্গে এমন খুব কম লোক রয়েছেন। তার বাবা বিশ্বজিৎও ছিলেন, তিনিও রাজনীতি করেছেন, তিনিও চিত্রতারকা ছিলেন। তো এই যে প্রসেনজিৎ, তিনিও কি এই টিকিটের লাইনে আছেন? তাকেও কি টিকিট দেওয়া হবে? কিন্তু টিকিট তো 3টে, তাহলে কোন তিনজনকে বেছে নেওয়া হবে সেটার জন্য আপনাদেরকে আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সম্ভবত সোমবার, মঙ্গলবার যদি শেষ দিন হয় মনোনয়ন জমা দেওয়া, তাহলে সোমবারে নমিনেশন অবশ্যই সেখানে জমা দিতে পারেন বিজেপি মনোনীত তিনজন। সেটা আগামীকালকে হতে পারে, তবে সেটা না হওয়াই স্বাভাবিক। তার কারণ প্রচুর কাগজপত্র সেখানে জমা দিতে হয়, মানে তার আয় সংক্রান্ত, তার পেশা সংক্রান্ত বিভিন্ন রকমের, তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ রয়েছে কিনা, তার যে বিভিন্ন আইডেন্টিটি কার্ড রয়েছে, তার একদম শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে যাবতীয় তথ্য সেই মনোনয়নপত্রে দাখিল করতে হয় এবং সেটা নোটারি করতে হয়, অনেক কাজ আছে। ফলে আগামী কালকে সেটা করাটা শক্ত কাজ। এই কারণেই আমরা বলছি যে আগামী সোমবারে এই মনোনয়নপত্রটা জমা দিতে পারেন। এবার ধারে ভারে এগিয়ে রয়েছেন কিন্তু সুস্মিতা দেব এবং এই যে সুখেন্দু শেখর রায়। প্রকাশ চিক বড়াইক, তাকে সাংসদ করা হবে নাকি তাকে দলের অন্য কাজে লাগানো হবে, নাকি তাকে পরে বিধায়ক করা হবে, কোনো কেন্দ্র থেকে উপনির্বাচনে প্রার্থী করা হবে বা অন্য কোনো পদে বসানো হবে, সেটা হলেও হতে পারে। এটা পুরোপুরি সম্ভাবনার কথা বলছি। আর এর পাশাপাশি প্রসেনজিৎকে সেখানে রাজ্যসভার সাংসদ করে পাঠানো হতে পারে। তাহলে যে তিনজন সাংসদ পাচ্ছে রাজ্য, অত্যন্ত যোগ্য, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এরপর থেকে যে বিলগুলো কেন্দ্রে আসবে, মানে রাজ্যসভায় এবং লোকসভায় পাশ করতে হবে, সেটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ তৃণমূলের একটা বড় অংশ ভেঙে গেছে।
আবার 3 জন যোগ হচ্ছে, ওদিকে সমাজবাদী পার্টি থেকে আসতে চলেছে, ডিএমকে থেকে আসতে চলেছে, ফলে ওই যে এর আগে যে ডিলিমিটেশন বিলটা পাস করতে পারেনি কেন্দ্রীয় সরকার, এবার সম্ভবত ডিলিমিটেশন বিল পাস হয়ে যাবে এবং রাজ্যে বিধানসভা আসন অনেক অনেক বেড়ে যাবে। লোকসভার আসন যেমন বাড়বে, বিধানসভার আসন তেমন বাড়বে এবং এটা যদি হয়ে যায় তাহলে আগামী 2029-এ যে লোকসভা ভোট হওয়ার কথা আছে তার সঙ্গে সঙ্গে কিন্তু বিধানসভা ভোটও হবে। ওই যে এক দেশ এক ভোট, যেমন করে আগে 370 ধারা অবলুপ্তির পরে এক দেশ এক বিধান এক নিশান প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন ছিল এবং সেই স্বপ্নটা পূরণ হয়ে গিয়েছে, 370 ধারা সংবিধান থেকে অবলুপ্ত হয়ে গিয়েছে। এইবারে কিন্তু যেটা বড় কাজ সেটা হচ্ছে, দেখুন এর আগে অনেক বড় বড় বিল পাস হয়ে গিয়েছে, ট্রিপল তালাক সেটা আইন করে সেটা নিবারণ করা গিয়েছে। এরপরে যেটা সবচেয়ে বড় টার্গেট সেটা হচ্ছে এই ডিলিমিটেশন বিল। ডিলিমিটেশন বিলটা কিন্তু কেন্দ্রীয় সরকার খুব বেশি করে চাইছে, মানে যখনই কোনো কেন্দ্র ভেঙে আর একটা ভাগ হয়ে যাবে তার ফলে কি বলুন তো, প্রশাসনিক কাজটা কিন্তু আরও ভালো করে হবে। একটা বিধানসভার জায়গায় যদি দুটো বিধানসভা হয়ে যায়, মানে ওই একই কেন্দ্রের মধ্যে আরও ভাগ করে দুটো জায়গা হয়ে যায়, দুজন বিধায়ক হয়ে যান, একটা লোকসভা কেন্দ্র, কত বড় বড় কেন্দ্র, সেটা যদি ভেঙে দুটো হয়ে যায়, দুজন এমপি হয়ে যান, সেটা তো প্রশাসনিক কাজে সাধারণ মানুষের জন্য অত্যন্ত ভালো। ফলে ডিলিমিটেশন বিলটা পাস হওয়া দরকার এবং মেয়েদের অর্থাৎ নারীদের যে সংরক্ষণ সেটাও কিন্তু চালু হয়ে যাবে। দুটোকে একসঙ্গে ট্যাগ করে এই বিলটা আনা হয়েছিল, এই বিলটা আবার ভবিষ্যতে আনা হবে। তবে বন্ধুরা আপনারা বলবেন যে কি অবস্থা, তাহলে কি হতে পারে, মানে বারুইপুরের কথাটা তো আপনারা জানতে পারলেন। বারুইপুরে আরেকটা বড় ডেভেলপমেন্ট হয়েছে, সেটা হচ্ছে ওই যে এনকাউন্টার হয়েছিল না, যে লোকটাকে, মানে মোট তো 4 জন ছিল, 4 জন মধ্যে একজনকে এনকাউন্টার করা হয়ে গিয়েছে। 4 জনের নাম আপনারা জানেন, প্রভাস মণ্ডল, আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং কবির মোল্লা। তো এই প্রভাস মণ্ডলকে প্রথম অ্যারেস্ট করা হয়েছিল, তাকে এনকাউন্টার করা হয়েছিল হত্যার উদ্দেশ্যে নয়, সেটা নিয়ে খুব চর্চা শুরু হয়ে গিয়েছে। একটা অংশের মধ্যে প্রশ্ন উঠে গিয়েছে যে এটা ফেক এনকাউন্টার, মানে পুলিশ নাকি সাজিয়ে গুছিয়ে এটা করেছে। পুলিশের যেটা বক্তব্য যে যখন ঘটনা পুনর্গঠনের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল, সে রিভলভার ছিনিয়ে গুলি করার চেষ্টা করেছিল, গুলি চালিয়েও দিয়েছিল এবং তারপরে পালানোর চেষ্টা করেছিল, এই কারণে তাকে গুলি করা হয়েছে এবং সে নিকেশ হয়ে গিয়েছে। তারপরের ইতিহাস আপনারা জানেন। কিন্তু যেহেতু বিরোধীদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন উঠেছে যে এটা ফেক এনকাউন্টার নয় তো, রাজ্য সরকারের তরফে, স্বরাষ্ট্র দপ্তরের তরফে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন। সিআইডি এই বিষয়টাকে তদন্ত করবে এবং সরকারকে রিপোর্ট দেবে, তারপরে সম্ভবত সরকারিভাবে বলা হবে যে কি হয়েছে কি হয়নি ইত্যাদি ইত্যাদি। আর আগামী সপ্তাহেই কিন্তু বারুইপুরে যে নির্যাতিতা, যে মেয়েটি ক্লাস 6-এ পড়তো, যাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তার বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাচ্ছেন। আপাতত এই কয়েকটা ঘটনা, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা বিজেপি কাদেরকে টিকিট দেবে, একদম রাজনৈতিক পর্যালোচনা। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা যে সম্ভাব্য 3 জনের কথা বললাম, এর বাইরে যদি অন্য কেউ পেতে পারে বলে আপনাদের মনে হয়, সেই নামটাও আপনারা জানাবেন। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, একটু লাইক করে দেবেন এবং যদি বেশি ভালো লাগে একটু হাইপ তুলে দেবেন। যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।